বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্ররা, আবার শুরু হলো। এটা হচ্ছে কারশফের দ্বিতীয় সূত্র KVL। এটাকে কারশফের ভোল্টেজ ল বলা হয়। কারশফস ভোল্টেজ ল, কোথাও কোথাও এটাকে কারশফস ভোল্টেজ ল বলা হয়। আবার এটাকে লুপ উপপাদ্য বলা হয়। লুপ, ঠিক আছে। তো মূলত এটা একটি বদ্ধ বর্তনীর ক্ষেত্রে প্রযোজ্য। বদ্ধ বর্তনী হচ্ছে বর্তনীর সেই অংশ যেই অংশে তড়িৎ প্রবাহটা কমপ্লিট হয়। আচ্ছা, এইখানে আমি তোমাদেরকে একটা বদ্ধ বর্তনী আগে থেকে কি রাখছি। এই যে এই বর্তনীটার এখান থেকে প্রবাহটা এখানে এসে এভাবে এসে এই কোষের নেগেটিভ প্রান্তে শেষ হতে পারে। তাহলে কি হচ্ছে, প্রবাহটা কমপ্লিট হওয়ার রাস্তা। এটাকে বলে ক্লোজ সার্কিট, এটা একটা ওপেন সার্কিট। ওপেন সার্কিট কি, এখন আর প্রবাহটা কমপ্লিট হতে পারবে না। কোষের ধনাত্মক প্রান্ত থেকে প্রবাহটা নির্গত হয়ে এখানে এসে আটকে গেল, তাহলে প্রবাহটা ইনকমপ্লিট অবস্থায় থাকে। তাহলে কারশফের দ্বিতীয় সূত্রটা মূলত হচ্ছে একটা ক্লোজ সার্কিটের ক্ষেত্রে প্রযোজ্য এবং জটিল বর্তনীর ক্ষেত্রে প্রযোজ্য। জটিল বর্তনী কি জিনিস, যে এইখানে যদি তোমার কখনো কখনো এমন হয় যে অনেকগুলো রোধ, তাদের সিরিজ প্যারালাল কম্বিনেশনটা তুমি বুঝতে পারছো না, এবং অনেকগুলো তড়িৎ কোষ যদি উপস্থিত হয়ে থাকে, তাহলে তোমার কারশফের সূত্রটা, এই ভোল্টেজ ল এবং কারশফ প্রথম সূত্র কারেন্ট ল, ওটাকে বলা KCL। যদিও আমি সেটা ভিডিওতে উল্লেখ করতে ভুলে গেছি, KCL এবং KVL ইউজ করতে হয়। তো আসো আমরা প্রথমে এই লুপ উপপাদ্য, লুপ কাকে বলে সেই জিনিসটা আবার বুঝার চেষ্টা করো। এখন তুমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে যে পথ দিয়ে পূর্বের একটি বিন্দু থেকে তুমি যাত্রা শুরু করে যে পথ দিয়ে পূর্বের বিন্দুতে ফিরে আসতে পারবা, সেই পথটাকে বলা হচ্ছে লুপ। অর্থাৎ তুমি এইখান থেকে এইখানে গিয়ে এখানে গিয়ে আবার এই পথ দিয়ে পূর্বের বিন্দুতে ফিরে আসতেছো, এটা একটা হচ্ছে লুপ। আচ্ছা, লুপ আমি আরো লুপ সম্পর্কে ডিটেল একটু পরে আলোচনা করব। আমরা আগে চলো কারশফ ভোল্টেজ লটা বলে ফেলি। ভোল্টেজ লটা কি জিনিস সেটা দেখো। তো এইখানে দেখো, এইভাবে বললেও ভালো হয়, এটা দিয়ে বললে সবচেয়ে ভালো হয়। তুমি তো এখানে জানোই যে তোমাদেরকে আমরা সরল বর্তনী করিয়েছি, যে এই বর্তনীর দুইটা পার্ট আছে। একটা হচ্ছে তড়িৎ কোষ, সে এনার্জি সাপ্লাই দিবে, সেটাকে তড়িৎ চালক শক্তি বলা হয়। এই এনার্জি সাপ্লাইটা হওয়ার কারণে এখানে কোষের একটা অভ্যন্তরীণ রোধ আছে, তাহলে অভ্যন্তরীণ একটা বিভব পতন হবে, বর্তনীতে একটা বিভব পতন হবে। তাহলে এইটা হচ্ছে ভোল্টেজ ড্রপ কোথায়, আর রোধে, আর এখানে ছোট হাতের আর, এই অর্থাৎ অভ্যন্তরীণ রোধে একটা ভোল্টেজ ড্রপ। তাহলে কি হয়ে গেল, টোটাল তড়িৎ চালক শক্তির মানটা যে কয়টা ভোল্টেজ ড্রপ হয়ে গেছে, সকল ভোল্টেজ ড্রপের সমষ্টির সমান। এইটাই হচ্ছে কারশফের দ্বিতীয় সূত্র। কিংবা এটাকে এইভাবে বলা যেতে পারে যে এই ভি ইকুয়াল টু, তুমি ওহমের সূত্রে লিখছো IR, তারপরে এটা লিখছো কত I ছোট হাতের আর, তাহলে E ইকুয়াল টু এইটা না। এইভাবে বলতে পারো যে এটা একটা বদ্ধ বর্তনী। তো তাহলে তুমি কি বলবা, কোন বদ্ধ বর্তনীর বিভিন্ন অংশগুলির রোধ এবং উহাদের আনুষঙ্গিক প্রবাহের, এই যে রোধ এবং এই প্রবাহ দুইটাকে কি করা হয়েছে, গুণফল। তারপরে কি করা হয়েছে, যোগ করছে, কার সমান হয়ে গেছে, E এর সমান। E জিনিসটা কি, তড়িৎ চালক শক্তি। তাহলে আমরা আবার কিভাবে বলবো, একটি বদ্ধ বর্তনীর বিভিন্ন অংশগুলির রোধ এবং আনুষঙ্গিক প্রবাহের গুণফলের সমষ্টি হবে উক্ত বর্তনীতে অন্তর্ভুক্ত তড়িৎ চালক শক্তির সমান। এই তো কারশফের দ্বিতীয় সূত্র, এটাই ভোল্টেজ ল, এটাই বিবৃতি। আশা রাখি বিবৃতিটা তোমরা বুঝতে পারছো। তো আসো, তুমি একটু কষ্ট করে তোমার বইটাকে খুলে ফেলবা। বইটা খুলে আমি স্যারে যে বিবৃতিটা দিলাম, সেই বিবৃতিটা সঠিক আছে কিনা সেটা তুমি দেখার চেষ্টা করো, ঠিক আছে। তো আসো, এইবার আমরা আরেকটা জিনিস তোমাদেরকে বলতে চাই। কারশফের এই সূত্রে এখানে আমি আবারও একটু বলি তো, আমি বীজগাণিতিক সমষ্টি বলছি কিনা আমি ভুলে গেছি, যে আমি বলে রাখি, এটাও ওই KCL এর মতো বীজগাণিতিক সমষ্টির কথাটা বলতে হবে। একটি বদ্ধ বর্তনীর বিভিন্ন অংশগুলির রোধ এবং প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি উক্ত বর্তনীতে অন্তর্ভুক্ত তড়িৎচালক শক্তির সমান। অথবা এইভাবে বলা যেতে পারে, কোনো বদ্ধ বর্তনীতে যতগুলো বিভব পার্থক্যের পরিবর্তন হয় তাদের বীজগাণিতিক সমষ্টি 0। এটাও কারশফস ভোল্টেজ ল। তো এটা কোন বইয়ের ভিতরে আছে আমি ওইভাবে মনে নাই, অতএব এটা বলতে পারলাম না যে কোন বইয়ের ভিতরে আছে, কিন্তু হয়ে গেছে এটাও একটা। তো আসো আমরা
মূলত এই কার্শফস ভোল্টেজ লোর জন্য আমি একটা সার্কিট আগে থেকে ড্র করে রাখছি। এই সার্কিট থেকে কার্শফস ভোল্টেজ লো এবং লুপ, বদ্ধবর্তনী ইত্যাদি ইত্যাদি জিনিস অনেক কিছু বুঝে যাব। ম্যাশ কি জিনিস, লুপ কি জিনিস, এগুলো বুঝবো। তার আগে এইখানে একটা জিনিস দেখো, আমরা প্রবাহের ডিরেকশন অর্থাৎ প্লাস মাইনাসের হিসাবটা আগে করে ফেলি। এখানে ওই প্লাস মাইনাসের হিসাবটা আছে। মনে করো এই একটা রোধ, ঠিক আছে, আর এই রোধের নাম হচ্ছে রোধের নাম হচ্ছে আর, এবং এখানে প্রবাহ যাবে আই। আর এটা হচ্ছে একটি তড়িৎ কোষ। এটা হচ্ছে কোষের ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত। তারপরে আসো, এই হচ্ছে তোমার প্রবাহটা এইভাবে যাচ্ছে, কোষের ধনাত্মক প্রান্ত এইভাবে, ঋণাত্মক প্রান্ত এইভাবে আছে, বা তুমি এইভাবে যাচ্ছ। এটা থাক, আমি এটা পরে বলবো। আরেকবার দেখো, এই রোধ, আমি একটু এই দুটি জিনিসের প্রবাহের ডিরেকশনটা আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে আর, এটা হচ্ছে আই। আচ্ছা, প্রবাহটা এইভাবে আছে, রোধও এইভাবে আছে। তাহলে এখন এখানে ভোল্টেজ, কি পরিমাণ ভোল্টেজ পাওয়া গেল? ওহমের সূত্র অনুসারে ভি ইকুয়াল টু আইআর। তাহলে এটা হচ্ছে ভোল্টেজের পরিবর্তনটা কত আসবে? আইআর। এখন এই আইআরটাকে ড্রপ নাকি রাইস, এটা তোমাকে বুঝতে হবে। তা প্রবাহ যাচ্ছে সবসময়, খেয়াল রাখবা, হায়ার উচ্চ বিভব থেকে লোয়ার পটেনশিয়াল, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যাবে প্রবাহ। তাহলে এখন প্রবাহ কোন দিকে যাচ্ছে? হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে। এখন তুমি লুপ বিবেচনা করো যদি এই পথে, তাহলে তোমার লুপটা কোন দিকে যাচ্ছে? উচ্চ থেকে নিম্নর দিকে। তাহলে উচ্চ থেকে নিম্নর দিকে গেলে ভোল্টেজটা কি হয়ে যাবে? ড্রপ। কথাটা বুঝতে পারছো? আবার দেখো, যদি তড়িৎ কোষের তুমি লুপটা বিবেচনা করছো, আর কি লুপটা আমি আরো বর্তনীটাকে যখন দেখাবো তখন আরো ক্লিয়ার হবে। তুমি এই পথ দিয়ে যাচ্ছ, তোমার পথ হচ্ছে এই লাল কালি, আর পথ দিয়ে যাওয়ার সময় প্রথমে তুমি কোষের ধনাত্মক প্রান্ত পেয়েছ, পরে ঋণাত্মক প্রান্ত। তাহলে ধনাত্মক মানে উচ্চ বিভব, ঋণাত্মক মানে নিম্ন বিভব। তাহলে তোমার কলমটা, লাল কলমটা যাচ্ছে কোন দিক থেকে? কোন দিক থেকে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। তাহলে হায়ার পটেনশিয়াল টু লোয়ার পটেনশিয়াল। তাহলে তোমার ভোল্টেজটা কি হয়ে গেল? ড্রপ নাকি রাইস? ড্রপ। তাহলে ড্রপটাকে আমরা মাইনাস চিহ্ন দ্বারা সূচিত করি। তাহলে এইখানে যেহেতু ভোল্টেজ ড্রপ হয়েছে, তাহলে এটা হচ্ছে মাইনাস আইআর, অর্থাৎ আমার পথ অনুসারে। এই পথ দিয়ে গেলে এটা যদি ই হয় তড়িৎ চালক শক্তির মান, তাহলে ভোল্টেজ ড্রপ, তাহলে এটা হবে মাইনাস ই। অনুরূপভাবে আমি যদি যাই এই পথ দিয়ে, মনে করো এটা হচ্ছে হায়ার পটেনশিয়াল, এটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল, উচ্চ বিভব নিম্ন বিভব। প্রবাহ তো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাচ্ছে, এই বিষয়ে কোনো তর্ক নাই। কিন্তু তুমি যে লুপটা বিবেচনা করছো, সেই লুপে তুমি যাচ্ছ লোয়ার পটেনশিয়াল টু হায়ার পটেনশিয়াল, অর্থাৎ তুমি প্রবাহের বিপরীত দিকে তোমার আঙুলটাকে নিয়ে যাচ্ছ, কলমটাকে নিয়ে যাচ্ছ। তাহলে কি হচ্ছে? তুমি নিচ থেকে উপরের দিকে উঠছো, নিচ থেকে উপরে উঠছো। নিচ থেকে উপরে উঠা মানে কি? তুমি উপরে উঠলা, ইংরেজিতে বললে কি হবে? রাইস, ভোল্টেজ রাইস। তাহলে ভোল্টেজ রাইসটাকে আমরা প্লাস চিহ্ন দ্বারা সূচিত করি, এই যে ভোল্টেজ রাইস। অনুরূপ ভাবে কোষ হচ্ছে এটা তড়িৎ চালক শক্তি, এটা। তাহলে তুমি যাচ্ছ লোয়ার পটেনশিয়াল টু হায়ার পটেনশিয়াল। তোমার এ হচ্ছে নেগেটিভ, এটা, আর তোমার পথ হচ্ছে এটা, যে তীর চিহ্ন দিয়ে বুঝাই দিলাম, পথ হচ্ছে এটা। তাহলে তুমি কোথা কোথায় যাচ্ছ? নিচ থেকে উপরের দিকে উঠছো, লোয়ার পটেনশিয়াল টু হায়ার পটেনশিয়াল। সো তোমারও এখানে কি হচ্ছে? ভোল্টেজ রাইস অর গেইন, রাইস অর ড্রপ? রাইস। সো এই রাইস হলে তখন কি হয়ে যাবে? প্লাস ই। আশা রাখি প্লাস এবং মাইনাসের ব্যাপারটা সামান্য কিছু বুঝেছো, এবং এখনো কিছু কনফিউশন আছে, সেটা তোমরা, আমি যখন এই থিওরিটা আর একটু বিস্তৃতভাবে বলবো, এখনই বলবো, তখন তুমি বুঝতে পারবা। তো আসো আমরা এখন কার্শফের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা একটা লুপ বিবেচনা করি, এবং সেই লুপ অনুসারে আমরা কাজ করি। লুপ, দেখো আমরা এখানে একটা লুপ বিবেচনা করছি। লুপের নামটা, লুপ এবং ম্যাশ, এই দুইটার মধ্যে পার্থক্য বলে নিই। অর্থাৎ লুপের ভিতরে আর কোনো লুপ থাকবে না, ম্যাশের ভিতরে লুপ থাকতে পারে। যেমন এ বি সি ডি, এটা একটা ম্যাশ, কারণ এর ভিতরে দুটি লুপ আছে। একটা হচ্ছে এ বি ডি এ, এটা একটা লুপ। বি সি ডি বি, এটা একটা লুপ। কিন্তু লুপ হচ্ছে শুধুমাত্র ওই ছোট অংশটা, যে অংশটার ভিতরে আর কোনো তুমি ভাগ করতে পারবা না। ম্যাশের ভিতরে অনেকগুলা লুপ থাকতে পারে। যাক, লুপ আর ম্যাশের তর্ক করে আমাদের লাভ নেই, এটা আমার সিলেবাসের আওতার বাইরে। আমরা শুধুমাত্র একটি লুপ দেখাচ্ছি তোমাকে। এই যে দেখো, লুপের নাম দিই এ বি সি এফ এইচ এ। এই বিন্দুতে আবার ফেরত আসতে হবে। অর্থাৎ লুপ কাকে বলে?
যে পথ দিয়ে পূর্বের বিন্দুতে ফেরত আসা যায়, অর্থাৎ এই বিন্দুতে তুমি কলমটাকে নিয়ে বের হলা, এইভাবে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে পূর্বের বিন্দুতে ফেরত আসতেছে এই পথ দিয়ে। আচ্ছা, আমার আর একটু কাজ বাকি ছিল, আমি কাজটা লাল কালি দিয়ে করছি। এখানে কোষের ধনাত্মক প্রান্ত থেকে মনে করলাম আই পরিমাণ প্রবাহ যাচ্ছে, এই বিন্দুতে আসলে প্রবাহটা দুইটা ভাগ হয়ে গেল। একটি ভাগ মনে করলাম R1 রোধের ভিতর দিয়ে I1 এবং R3 রোধের ভিতর দিয়ে I3 প্রবাহ যাচ্ছে। তারপর R2 রোধের ভিতর দিয়ে ধরে নিলাম যে এটা I2 পরিমাণ প্রবাহ, এবং এইখানে আসার পরে এখানে I4 পরিমাণ প্রবাহ যাচ্ছে। তো এটা কত হচ্ছে I4, তারপর I4 পরিমাণ প্রবাহ। আর এইখানে মনে করলাম যে প্রবাহের মানটা হচ্ছে I প্রাইম। এই পাঁচটা প্রবাহ সবকিছু মিলে আবার এখানে মূল যে প্রবাহ I, এটা ফেরত আসতেছে। এখন আসো A B C F H A লুপ, এই লুপে আসি। প্রথমে আসো A থেকে B, তো তখন প্রবাহ কোন দিকে আছে? প্রবাহ তো এই যে I1 এই দিক দিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রবাহ যাচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এবার তোমার কলমটা, তুমি এখানে আসো, তোমার কলম যাবে কোথায়? A থেকে B তে। কলম যায় কোন দিকে? কলম যাচ্ছে A থেকে B তে, প্রবাহের দিকে যাচ্ছে, তার মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহ কলমটা যাচ্ছে। কলম উপর থেকে নিচের দিকে, তাহলে কলম ড্রপ হলো নাকি রাইজ হলো? ড্রপ। তাহলে এটা ড্রপ মানে কি? আমি মাইনাস চিহ্ন দিয়েছি, তাহলে এখানে এই ভোল্টেজটা ড্রপ হলো কত? মাইনাস I1 R1। এরপর আসে এখানে B থেকে C, তো B থেকে C এ পর্যন্ত আসলা, তো প্রবাহের দিকে, তাহলে ভোল্টেজ ড্রপ নাকি রাইজ? ড্রপ। তার মানে কত হচ্ছে I2 R2। তারপরে C থেকে F, কোন রোধ নাই, ভোল্টেজ ড্রপ নাই, রাইজও নাই। এইখানে অভ্যন্তরীণ রোধে এই প্রবাহটা যাবে, তাহলে অভ্যন্তরীণ রোধে কি হচ্ছে? এই যে এ বরাবর যাচ্ছে, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাচ্ছে, তার মানে ভোল্টেজ ড্রপ, তার মানে I এবং ছোট হাতের R। এইবার যখন কোষটাকে অতিক্রম করছে, দেখুন লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল, এই যে মাইনাস থেকে প্লাসে, অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাচ্ছে তোমার এই কলমটা। এই যে তুমি তো এই বিন্দুতে যাবা, তো এই যে এইভাবে যাচ্ছে, এখন এখানে মাইনাসে আগে আসলো, পরে প্লাসে যাবে, তার মানে নিচ থেকে উপরের দিকে উঠতে হচ্ছে। তাহলে ইংরেজিতে বলে নিচ থেকে উপরে, উপরের দিকে উঠা মানে রাইজ। তাহলে রাইজ করলে এখন ভোল্টেজ রাইজ হলে এটা হচ্ছে প্লাস E1। তারপরে H গিয়ে এখানে আর নাই, তাহলে এটা ইকুয়াল টু কত আসলো? 0। স্টুডেন্ট এখনো হয়তোবা ক্লিয়ারলি বুঝো নাই, দেখো তো এইটা বুঝতে পারো কিনা। তাহলে একটা ম্যাশ দিচ্ছি, ম্যাশ A B C D A, পূর্বের বিন্দুতে ফেরত আসলা, এটা ম্যাশ, কিন্তু আমি লুপই লিখবো, এটা একটা ম্যাশ কিন্তু আমি এটাকে লুপ লিখবো। হ্যাঁ, তাহলে লুপে আসো, দেখি A থেকে B তে ভোল্টেজ প্রবাহের, তোমার কলম হচ্ছে লুপ বরাবর যাচ্ছে, এই যে A থেকে B তে প্রবাহ তো এইভাবে গেছে, প্রবাহ এই যে এইভাবে যাচ্ছে, প্রবাহ না, কলম এদিকে গেছে, তাহলে কি হচ্ছে? ভোল্টেজ রাইজ নাকি ড্রপ? ড্রপ। তার মানে কত আসতেছে? মাইনাস I1 R1। এবার B থেকে C তে ভোল্টেজ ড্রপ, তাহলে কত আসলে? মাইনাস I2 R2। C থেকে B তে, এইবার দেখো এটা লোয়ার পোটেনশিয়াল, কারণ প্রবাহটা হচ্ছে D থেকে C তে যাচ্ছে, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। আর তোমার কলমটা এখন লুপ অনুসারে মানে কি হচ্ছে? তুমি যে লিখছো B C থেকে D, তুমি লিখে রাখছো CD, তার মানে তুমি যাবা, কলমটাকে নিয়ে যাবা কোন দিকে? C থেকে D তে, এই যে C থেকে D তে, তাহলে প্রবাহের বিপরীত দিকে যাচ্ছে, অর্থাৎ নিচ বিভব থেকে নিম্ন বিভব থেকে তুমি উঠতেছো কোথায়? উচ্চ বিভবে। তাহলে তোমাকে কি করতে হবে? উপরের দিকে উঠতে হবে, ভোল্টেজ রাইজ। তাহলে কি হয়ে গেল? সরি, I4 R4 প্লাস I4 R4। তারপরে D থেকে A তে, তাহলে সেটা একই কথা, তাহলে আসলো কত? প্লাস I3 R3। আর এখানে কোনো তড়িৎচালক শক্তি নেই, না থাকলে কত আসবে? 0। আচ্ছা, লাস্ট আরেকটা অংশ, সেটা হচ্ছে A B D A লুপ। এই লুপটা করার পরে আমরা ক্লোজ করে দেব কারশফের দ্বিতীয় সূত্র যা আছে, তারপরে আমরা অঙ্কের দিকে চলে যাব আস্তে আস্তে। তাহলে A থেকে B তে তোমার ভোল্টেজ কি হচ্ছে? ড্রপ। দেখো মিলে কিনা? I1 R1। B থেকে C তে প্রথমে E2টাকে দেখো, E2টার ক্ষেত্রে এটা E2 নিজে কিন্তু একটা তড়িৎচালক শক্তি, যার একক ভোল্ট এককে। I1 R1 তার একক ভোল্ট এককে, এই E2 এর একক ভোল্ট এককে। তো এখানে প্রবাহের টেনশনটা বাদ দিবে, এই যে এখানে I প্রাইম প্রবাহটা E2 সাথে কি হবে এটা চিন্তাও করবে না, এটা বাদ, এই চিন্তাটা বাদ, কারণ E2 নিজেই একটা ভোল্ট এককে
তড়িৎচালক শক্তি দিচ্ছে। তো প্রবাহ তুমি যাচ্ছ কোন দিকে কোন দিকে, এটা কোষের ধনাত্মক প্রান্ত থেকে তুমি ঋণাত্মক, উঁচু থেকে নিচুতে নামতেছে। কে নামতেছে? তোমার এই কলমটা, লুপটা বি থেকে ডি তে, লুপটা যাচ্ছে উপর থেকে নিচে। উপর থেকে নিচে বলতে বোঝাচ্ছে কোষের ধনাত্মক থেকে ঋণাত্মক, হায়ার পটেনশিয়াল টু লোয়ার পটেনশিয়াল, উঁচু থেকে নিচুতে নামতেছে। সো এটা কি হয়ে গেল? উপর থেকে ড্রপ, উঁচু থেকে নিচুতে নামতেছে। সো এটা কি হয়ে গেল? ড্রপ। তাহলে কি হচ্ছে? মাইনাস, উঁচু থেকে নিচু না, তাহলে মাইনাস E2। এবার এখানে প্রবাহটা দেখো, প্রবাহের ডিরেকশনটা হচ্ছে এ বরাবর না, এই যে বরাবর প্রবাহটা যাচ্ছে কত? I প্রাইম। তাহলে তুমি উল্টা, প্রবাহের উল্টা সাইড দিয়ে যাচ্ছ, তাই না? তাহলে কি হবে? এটা ভোল্টেজ রাইজ। তাহলে এটার ক্ষেত্রে কত আসবে? প্লাস I প্রাইম বড় হাতের আর, এই পর্যন্ত গেল। এটাও কি হচ্ছে? প্রবাহের উল্টা দিকে। তাহলে কত আসলো? প্লাস I3 R3 ইকুয়ালস কত আসলো? 0। ঠিক আছে? তাহলে এই যে এই লুপগুলোতে আমরা কি করতেছি, যে টোটাল ভোল্টেজ, আসলে কারশফের দ্বিতীয় সূত্র আমাদের কি শিক্ষা দেয়, যে টোটাল এনার্জি, এগুলোতে এনার্জি শক্তির সংরক্ষণ নীতি। টোটাল বর্তনীতে যে পরিমাণ শক্তি সাপ্লাই দিবে সেই পরিমাণ শক্তি কনজিউম হবে, এই কথাটাই। যার ফলে কেউ প্লাস হয়ে যাচ্ছে, ও প্লাস হয়ে গেলে এরা মাইনাস, এরা প্লাস হয়ে গেলে ওরা মাইনাস, অর্থাৎ টোটাল যোগফলটা কেমন চলে আসবে? 0। কারশফের কেসিএল এ প্রথম সূত্রে আমরা কি শিখছি? চার্জের সংরক্ষণ নীতি। কেভিএল এ আমরা কি শিখলাম? শক্তির সংরক্ষণ নীতি। কেভিএল কে আমরা সংক্ষেপে কি বলতে পারি? টোটাল ভোল্টেজ চেঞ্জ, কোন বর্তনীর, কোন বদ্ধ বর্তনীর টোটাল ভোল্টেজ চেঞ্জ বা মোট বিভব পার্থক্যের পরিবর্তনের বীজগাণিতিক সমষ্টি শূন্য। এটা বইয়ের ভিতরে লেখা নাই, বা কোন একটা বইয়ের ভিতরে লেখা আছে। যদি সেটা খুঁজে না পাও তাহলে এইভাবে বলতে পারো, ভোল্টেজের কথাটাকে ওরা প্রবাহ এবং রোধের গুণফল দিয়ে বলছে, যে কোন বদ্ধ বর্তনীর বিভিন্ন অংশগুলির রোধ এবং উহাদের প্রবাহের, আনুষঙ্গিক প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি উক্ত বর্তনীতে অন্তর্ভুক্ত তড়িৎচালক শক্তির সমান। তো যতই কঠিন লাগুক বা যাই বলো, এটা আস্তে আস্তে সহজ হয়ে যাবে, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। স্টুডেন্ট ভয় পাবে না ইনশাল্লাহ। আস্তে আস্তে, আমি হয়তো বা বলার একটা ভিডিওটা ভালো হয় নাই, বা একটু টেনশনে ছিলাম ভিডিওর লেন্থ নিয়ে, যার ফলে একটু তাড়াহুড়া ছিল, তোমরা হয়তো একটু বুঝতে সমস্যা হয়ে গেছে। নেক্সট আস্তে আস্তে যখন অঙ্কগুলো সলভ করবে তখন তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। থ্যাংক ইউ। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।